যারা অনলাইনে আছে তাদের বলছে এখন কে বলতেছেন একটু পরিচয়টা দেন। ব্যক্তিগত ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কে কে আছেন একটু বলেন প্লিজ। অনলাইনে আরো বেশ কিছুজন অ্যাড হয়েছে, আমি তাদের সাথে কথা বলতে চাচ্ছি। যদি আপনারা শুনতে পান তাহলে আমাকে একটু রিপ্লাই দেন প্লিজ। শোনা যাচ্ছে আমার কথা? আপনার নাম? ইয়ামিন সুলতানা। মানে আপনি কি হচ্ছে যে সিরাজগঞ্জ? আপনার যে সাথে গিয়ে যে আপনার আর কয়েকজন মামা ভাইটাই ছিল তাই না? আপনি বুঝি না? আচ্ছা আপনি কি আমাকে কিছু কিনতে দিছিলেন? ও না, আমি যে আরো দুজন কিনতে দিছিল তো ওনাদেরটা নিয়ে আসছি। ওনাদের নামটা আমি ভুলে গেছি, ওনাদেরকে জিনিসগুলো দেওয়া দরকার। এই জন্য আপনাকে মানে নম্বর মানে প্লিজ। আচ্ছা আমরা তাহলে আজকে গল্প না করে আমরা ক্লাসে চলে যাই। সবাই আমরা একটু সিরিয়াসলি ভাবে। জি জি ম্যাডাম বলেন। না প্র্যাকটিক্যাল তো আপনাদের ফার্স্ট সেমিস্টার যখন পরীক্ষাটা হবে, পরীক্ষার সময় আপনাদের এই যে খাতাপত্র যেগুলো আপনারা কাজ করবেন, ড্রয়িং করবেন, সেগুলো হচ্ছে জমা নিবে এবং পরীক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসও হবে। মানে আপনাদের দুই সেমিস্টারই হচ্ছে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই হচ্ছে আপনাদের ক্লাস হবে। এই জন্য একটু সচেতন হন, একটু কাজকামগুলো করেন। প্র্যাকটিক্যাল ক্লাসের সময় আমি আপনাদের যে সবার যেগুলো নতুন যারা আছেন, আমি আপনাদের পুরাতন যারা আছে সবার কাজ দেখতেছি, সবার একটাই সমস্যা, সেটা হচ্ছে যে বেসিকের সমস্যা। আপনারা ডিজাইন পরীক্ষাতে ডিজাইন পারবেন বা অন্যান্য যেগুলো আসবেন আপনারা ডিপ্লোমা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের। এখানে স্যার যা যা করার সম্পূর্ণ স্যার করে দেবে, আপনারা ভালো মতো পাশও করে যাবেন। কিন্তু যে পরবর্তী যে সমস্যাগুলো হবে যখন এই যে নিবন্ধন বা অন্যান্য যে পরীক্ষাগুলো দিতে যাবেন, তখন হচ্ছে যে আপনাদের একটু প্রবলেম ক্রিয়েট হবে। সেটা হচ্ছে এই যে রেগুলারলি ড্রয়িংটা প্র্যাকটিস না করা, রেগুলারলি ফলো না করা, এবং আমাদের যে ড্রয়িংয়ের গ্রামার আছে সেই জিনিসগুলো আমরা হচ্ছে রেগুলার ফলো না করার জন্য আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, আমরা এই আলোচনাগুলো একটু পরে আসবো। আলাদা খাতা বানাইতেই হবে। তারপরে এই যে লাইন প্র্যাকটিস, ওভার প্র্যাকটিস, ইংলিশ প্র্যাকটিস, তারপরে আপনার হচ্ছে যে আঁকা বাঁকা লাইন প্র্যাকটিস, আরো কিছু গ্রামার আছে। এই জিনিসগুলো যদি না করেন তাহলে হয় কি, এই যে ছবির মধ্যে যে একটা ভালো লাগা, একটা ভালোবাসা বা ছবির যে সঠিক বিষয়টা দেখলেই যে বোঝা যায় যে এটা একটা ছবি এবং অরিজিনালের মতনই হয়েছে, এই যে এই বিষয়গুলো একমাত্র হচ্ছে যে আপনাদের বেসিক দুর্বলের কারণেই এটা হচ্ছে না। কেমন হচ্ছে না? কেন হচ্ছে? আমি এই যে নিউজ প্রিন্ট অনেককে কিনে দিচ্ছি, নিউজ প্রিন্টগুলো দিচ্ছি আমি শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করার জন্য। প্রতিদিন 1-2 পেজ করে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন 1-2 পেজ করে প্র্যাকটিস করতে হবে। ওই এতটুকু প্র্যাকটিস করলে তা হবে না। একটা ফুল শিট পেজ যত বড় হয় ওটাকে হাফ করে ওর সাথে ক্লিপ দিয়ে আটকে টোটাল উপর থেকে নিচ পর্যন্ত লাইন ওভাল দিয়ে 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 এই পেন্সিল 1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে হবে একটা। পারছেন? তা তো হয়নি। তাহলে আপনারা কি শিখলেন? 1 সপ্তাহের মধ্যে যদি একটা পেন্সিল না শেষ হয়, এই পেন্সিল শেষ করতে যদি আপনাদের 2 মাস লাগে তাহলে তো হলো না। আর আমাদের এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। প্র্যাকটিক্যাল বেসে আসলে আপনার ভিতর থেকে বেরোবে, সেটা হচ্ছে যে খাতাতে অ্যাপ্লাই হবে, সেটাকে দেখে বুঝবো যে হ্যাঁ আপনি কাজ করছেন। কিন্তু এটা এমন একটা জিনিস যে আপনি ভুলেও খেতে পারবেন। এটা একমাত্র উপায় হচ্ছে রেগুলার প্র্যাকটিস, মনোযোগ এবং চেন অফ কমান্ড।
আমি যে কমান্ডটা করবো, যে ডিরেকশনগুলো দেবো, সেটা আপনাদেরকে রেগুলারলি হচ্ছে মানতে হবে। হ্যাঁ, তবেই হচ্ছে নিজেদেরকে একটু আপডেট করতে পারবেন। তাছাড়া এইভাবে প্র্যাকটিস করার জন্য খাতা তৈরি করতে হবে না ম্যাডাম। প্র্যাকটিস করার জন্য খাতা তৈরি করতে হয় না। প্র্যাকটিস করার জন্য এই যে মিস্ত্রির কাজগুলো আছে, এগুলো একটা এত বড় পেজ দিবেন, দিয়ে এটা ভাঁজ করবেন, ভাঁজ করে বোর্ডের সঙ্গে ক্লিপ দিয়ে আটকানোর পরে তারপরে হচ্ছে কাজ করবেন। দিয়ে যখন পেজটা এবার সব দিকে শেষ হয়ে যাবে, সেই পেজটা নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় সুন্দর করে রেখে দেবেন, সেটা নষ্ট করা যাবে না। ঠিক আছে? এভাবে রেগুলার একটা বা দুটো করে যদি পেজ শেষ করেন, তাহলে আমাকে আপনাদের বলতে হবে না যে সামনে কি করা দরকার। আপনারা নিজেরাই বুঝবেন যে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে বা কোন দিকে বিষয়গুলো যাচ্ছে। আর এই যে খাতাপত্রগুলো রেগুলার আপনারা যেগুলো কাজ করতেছেন, এগুলো হারানো, এগুলো ছড়ায় ছিটে যাওয়া, একটা একটা করে আলাদাভাবে কাজ করা, এটা কিন্তু সঠিক নিয়ম না। সঠিক নিয়মটা হচ্ছে সেটার প্রতি মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং সেটাকে একটা নিজের মনের মধ্যে একটা জায়গা দিতে হবে। কেমন এখন আমরা জোর করে হচ্ছে নিজের মনের মধ্যে জায়গা দিচ্ছি, এই করতেছি, সার্টিফিকেট নিব, এটাই করতেছি, আসলে এইটা হলো না। এটা হচ্ছে টোটালি শিল্প জগৎ। আর শিল্প জগৎটা ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু আপনাদেরই, এবং হচ্ছে মন থেকে। যেমন এটি ক্রিকেট খেলা সম্পর্কে আমি একটা তথ্য জানি, সেটা আমাদের সব ক্ষেত্রেই হয় যে ক্রিকেট খেলা হচ্ছে বুদ্ধির খেলা, কিন্তু মন দিয়ে খেলতে হবে। বুদ্ধির খেলা কিন্তু মন দিয়ে খেলতে হয়। চারুকলা সাবজেক্টগুলো হচ্ছে অনেক ট্যালেন্টেড একটা কাজ, অনেক ট্যালেন্টফুল একটা কাজ, কিন্তু মন দিয়ে করতে হবে। যখনই আপনি মন দিয়ে করবেন না, তখন সেটা রেজাল্ট ভালো পাবেন না। আপনার মনের মধ্যে যদি গোড়ামি, দুষ্টুমি, শয়তানি থাকে, ঠিক আছে, তাহলে তো আপনি সঠিকভাবে দেখতে পারবেন না। এখন কথার কথা হচ্ছে যে ধরেন আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি বললাম যে আপনি আমার একটা প্রোটেক্ট রাখেন, ঠিক আছে, আমি বললাম আপনি আমার একটা প্রোটেক্ট রাখেন, তখন আপনি বলেন এই যাকে পছন্দই করি না তাকে আবার প্রোটেক্ট করতে দিচ্ছে, হ্যান দেন নানান কিছু। এটা 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 আপনার কথা হবে না। আপনার কথা হবে আমি কে, সেটা আপনার জন্য বড় বিষয় না। আমি জাস্ট একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাকে মন থেকে ফুটিয়ে তুলতে হবে। আমার যা 100% আছে, সেই 100% দিয়ে আমাকে সেটাকে অন্য একটা মিডিয়ায় অ্যাপ্লাই করতে হবে। যেমন গতদিন আরেকটা কথা বলছিলাম যে একজন রোগী, তার বাবা ডাক্তার, তার একটা সার্জারির প্রয়োজন। এখন সেই রোগী, সেই বাবা সার্জারি করতে পারবে? পারবে? সে ভাববে সে তো আমার মেয়ে, আমার মেয়েকে যদি আমি সার্জারি করতে যাই, আমার তো হাত কাঁপবে, কিন্তু পারবো না, তাই কি না? কিন্তু ওনার জায়গায় যদি আরেকজন ডাক্তার থাকে, উনি কিন্তু পারবে। কিন্তু ওই ডাক্তারের কথা হচ্ছে সে আমার মেয়ে হোক বা কে হোক, সেটা আমার বড় বিষয় না, এটা আমার প্রফেশন। আমার এই প্রফেশনে আমি প্রফেশনাল থাকবো, নাহলে আমার হাত কাঁপবে, বোঝা গেছে? নাহলে আমার হাত কাঁপবে। এখন আমাদের বিষয়টা ঠিক একই রকম। এটা বুদ্ধির কাজ, কিন্তু মন দিয়ে করতে হয়। আপনি এখান থেকে যদি কাজ না করেন, তাহলে আপনার কাজ ভালো হবে না, আপনি ভালো বুঝবেন না। এই যে ধরেন আপনারা এই যে গাছপালা, আরে বাবা সবই তো একটা লাইনেরই কথা। এটা তো আমি আগে থেকে আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে 10টা কার্টিস কিনে দিচ্ছি না সবাইকে, 10টা করে যাদেরকে দিচ্ছি, সেই 10টা কার্টিসকে যদি আপনি হচ্ছে পিচ্চিদের খাতার মতন করে ভাগ করে কেটে নেন, তাহলে কতগুলো হয়? প্রায় 60 থেকে 70টা, প্রায় 60 থেকে 70টা হয় না? ওকে, এখন এই পেজগুলো রেগুলার ছবি আঁকাবেন, ক্লাসেও নিয়ে আসবেন, এবং সেগুলো নিজের কাছে জমা রাখবেন। এগুলো টোটালি আপনাদেরকে যে 40-50টা কাজ এই প্র্যাকটিক্যালের সময় এটা জমা দিতে হবে অফিসে। আচ্ছা, যাই হোক, আমরা প্র্যাকটিক্যালের সময় প্র্যাকটিক্যাল আলোচনা করবো। আমরা এবার একটু করণ কৌশলে চলে যাই। করণ কৌশলটার জন্য আমাদের থিওরিক্যাল বিষয় কয়টা বলেন? থিওরিক্যাল বিষয় কয়টা? 3টা। একটা বিশ্ব সভ্যতার ইতিহাস, একটা বাংলাদেশ ও তার শিল্পকলা, শিল্পী, আর একটা করণ কৌশল। করণ কৌশল মানে কি?
উপকরণ সামগ্রী, রাইট। এখন এই উপকরণ সামগ্রীগুলো আমরা তো আমাদের কাছে চেনা লাগবে। এখন প্রতিবারই পরীক্ষাতে 8 থেকে 10টা করে প্রশ্ন এই কৌশলের উপরে থাকবে, আর এটা যেহেতু আলাদা সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে একটা পরীক্ষা হবে, তাহলে এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় না? কিন্তু আমরা কিন্তু এখনো সঠিকভাবে জানি না বা ভুলে গেছি যে কর্মকৌশলগুলোর উপকরণগুলো কি কি বা কিভাবে কি ব্যবহার করতে হয় সেটাও আমাদের জানা নেই, আছে, ভুলে গেছি। এখন ইজেল কি? ইজেল কি প্রতিবার পরীক্ষাতে আসে। ইজেল একটা দণ্ডায়মান। ইজেল কি? ইজেল আপনাদের দেখবেন যে এই যে শীট তো আপনারা সবগুলাই পাইছেন, মানে পাইছেন। এই যে এইখানে ইজেল যেটা দিয়ে আছে, তেল রং ছবি আঁকার জন্য চিত্রপট, ক্যানভাস বা মেসোনাইট বোর্ডকে একটি টোপায় কাঠের স্ট্যান্ডে আটকে ছবি আঁকতে হয়। এই ইজেলে ক্যানভাস ইত্যাদিকে ঠিকভাবে আটকানোর জন্য উপরে নিচে ক্লিপের ব্যবস্থা থাকে। যাতে এগুলো প্রফেশনাল কথা। আসলে ইজেল হচ্ছে একটি দণ্ডায়মান কি, এটা কি জীবন আছে? তাহলে কি বলবো এটাকে? জড়বস্তু। একটি ধারণা অবস্থায় দণ্ডায়মান জড়বস্তু, যার উপর নিচে কোনো ক্যানভাস বা বোর্ড আটকানোর জন্য একটি জায়গা থাকবে, যেখানে বোর্ডটিকে রেখে আমরা বোর্ডটিকে শক্তভাবে ওই ইজেলের মাধ্যমে দাঁড় করাতে পারি এবং প্রয়োজনীয় রং দিয়ে সেটা আমরা কাজ সম্পাদন করতে পারি। এই হচ্ছে ইজেল। আর সবচেয়ে সাদা বিষয় হচ্ছে নিজের মতন করে যখন লিখবেন, যখন আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন জিনিসটা এমন, আপনি যখন এটাকে নিজের মতন করে মন থেকে লিখবেন তখন সেটার ফিডব্যাকটা কি পাবেন? বেটার পাবেন। ওকে, এখানে লিখছে শুধুমাত্র তেল রং। আসলে ক্যানভাসে শুধুমাত্র যে তেল রঙে কাজ করা হয় তা না। একটা ক্যানভাসে আপনি ওয়াটার কালার করতে পারবেন, তেল রং করতে পারবেন, জল রং করতে পারবেন, আবার প্লাস্টিক পেন দিয়েও কাজ করতে পারবেন, অ্যাক্রিলিক দিয়েও কাজ করতে পারবেন। তাহলে এখানে তেল রং আছে, এটা কি সঠিক? সঠিক না। ক্যানভাসে সব মিলিয়ে দিয়ে কাজ করা যায়। আবার ফেব্রিক যে কালার, জামা কাপড়ের যে কালার, সেটা দিয়েও এখানে কাজ করতে পারবেন। তাহলে আমরা শুধুমাত্র এখানে তেল রং কেন যাবো? আচ্ছা, এখন ইজেল আমার বিশ্বাস আপনারা যে কদিন শুনলেন আর যেন কোনোদিন কোনো ভুল না হয়। একটাবার সবাই একটু ইজেলটা একটু দেখা যাবে, এখানে বিশাল আপনারা সবাই একটু দেখেন। অনেকে হয়তো ভুলে গেছেন যে ইজেলটা কি, তোলা যাবে না? ইজেলটা আপনারা একটু সবাই দেখেন, এটা একটু পিছিয়ে দেখানো হচ্ছে আপনাদেরকে। এই যে দেখেন ক্যানভাস গুলো ইজেলের সাথে আটকানো আছে, খেয়াল করছেন সবাই যারা অনলাইনে আছেন? হ্যাঁ, এইগুলাই হচ্ছে ইজেল বলে, যেটা হচ্ছে দণ্ডায়মান একটা জড় বস্তু যা ক্যানভাস এবং অন্যান্য বোর্ডকে ধরে রাখতে সাহায্য করে এবং একজন শিল্পী তার প্রয়োজন অনুসারে সেটাকে উপর নিচ করতে পারে, তাই কি না? ওকে, থ্যাংক ইউ বিশাল। এবার আসি জল রং কি? ইজেল আজকে তারিখ কত? 2/8/24। হ্যাঁ, এটা ইজেল। আজকে হচ্ছে করণ কৌশল। প্রথমটা কি বললাম? ইজেল। এটাকে কাটি আমরা কৌশল। এক নম্বর বলা হচ্ছে ইজেল। ইজেল
ঠিক আছে, এটা লেখা দরকার নেই, সেই সময় আমি করছি যারা অনলাইনে আছে ওদের দেখানোর জন্য করতেছি। এর সম্পর্কে যেটা বললাম, এবার হচ্ছে বলবো হচ্ছে 2 নম্বর জল রং। জল রং, তেল রং, অ্যাক্রিলিক, তিনটা রং সম্পর্কে বলি। দেখেন এই যে জল রংটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ রং, তেল রংটা হচ্ছে আলি রং, অ্যাক্রিলিক হচ্ছে এটা আলিও না স্বচ্ছ না, এটা মাঝারি। মাঝারিটার উত্তরটা একটু অনুমতি দিচ্ছে। এখন জল রং কি দিয়ে করা হয় বলেন তো? জল রং সাধারণত পানির সাহায্যে, পানিতে মিশিয়ে সাধারণত আমরা জল রংটা করি, তাই না? এখন জল রং সম্পর্কে যখনই প্রথমে প্রশ্ন আসবে যে জল রংটা কি, তখনই আমরা বলবো যে জল রং হচ্ছে একটি স্বচ্ছ রং, যা পানির সাহায্যে মিশিয়ে ক্যানভাসে বা কাগজে, সেটা বলতে পারে হচ্ছে মোটা কালো কাগজ, পানির সাথে রং মিশিয়ে এটা হচ্ছে কি পানির সাথে রংটাকে মিশিয়ে অ্যাপ্লাই করা হয়। সাধারণত আপনার এই যে কার্টিস ভালো মানের না, জল রংটা সাধারণত ক্যানভাসে না, জল রংটা সাধারণত করা হয় হচ্ছে কার্টিস পেপার অথবা হ্যান্ডমেড পেপার, সাধারণত কার্টিস এবং হ্যান্ডমেড পেপারে এই জল রং দিয়ে ছবি আঁকা হয়, মনে থাকবে। এখন কার্টিস পেপার কি, কার্টিস আপনারা যেগুলো যে কার্টিস কিনতেছেন এটির একটা মোটা পাওয়া যায়, একটা কার্টিসের দাম হচ্ছে 35 টাকা, ভালো কার্টিস, চাইনিজ কার্টিস, যেটা মোটাতে করা হয়। এবং আরেকটা করা হচ্ছে হ্যান্ডমেড পেপার, যে হ্যান্ডমেড 50 টাকা দামেও আছে এবং 100-150 টাকা দামেরও হ্যান্ডমেড পেপার পাওয়া যায়। ওটা একটু মোটা কাগজ, কাগজটা সাধারণত একটু মোটা হয়। সাধারণত ওয়াটার কালারগুলো এই কার্টিস পেপার অথবা হ্যান্ডমেড পেপারে আমাদের কি করতে হয়, কমপ্লিট করতে হয়। কেমন? তাহলে জল রং সম্পর্কে যদি আমরা বলি আপনাদেরকে, তাহলে আমরা সরাসরি কি বলবো? জল রং হচ্ছে একটি স্বচ্ছ রং, যা সাধারণত কার্টিস পেপার অথবা হ্যান্ডমেড পেপারে পানির সাহায্যে রং মিশিয়ে ছবি আঁকা হয়, কেমন? চিত্র অঙ্কন করা হয়, রাইট? এবার হচ্ছে তেল রং। তেল রংটা হচ্ছে অনেক ভারী একটা রং। জল রংটা একদম পানির সাথে মিশিয়ে তার মানে স্বচ্ছ টাইপের আবহাওয়া হয়। তেল রংটা টোটালি হচ্ছে তার বিপরীত। তেল রংটা হচ্ছে টোটালি ভারী কালার, অনেক ভারী কালার। সেটা হচ্ছে এই জল রঙের জন্য যেমন পাতলা ওয়াটার কালারের ব্রাশ লাগে, যেমন তুলি লাগে, সাধারণত এই টাইপের ব্রাশগুলোর জন্য হচ্ছে জল রংগুলো করা হয় যে কাঠগুলো করে হ্যান্ডমেডের, এটা পাতলা পাতলা তুলি দিয়ে করা হয়। কিন্তু কিন্তু আপনার যখন আমরা তেল রং করতে যাব, তেল রং করার জন্য তখন এই ধরনের তুলি বা ব্রাশগুলা দিয়ে তেল রঙের ছবি আঁকা যায় না। তখন কি লাগবে? সেটা আঁকতে গেলে লাগে হচ্ছে হকিয়ার। কি লাগে? হকিয়ার বা আর্টিফিশিয়াল ব্রাশ। হকিয়ার বা আর্টিফিশিয়াল ব্রাশ, এটা দেখেন অনেক পাতলা, তেল রং হচ্ছে অনেক মোটা রং। মোটা রঙকে যখন আপনি এটা দিয়ে ধরবেন, ধরে যখন এখানে অ্যাপ্লাই যাবেন তখন ও বল ব্রেক করতে পারবে, তখন এটা দেখতে কষ্ট হয়। ওই হকিয়ারটা হচ্ছে যেটা আপনাকে এনে দেবো, হ্যাঁ, হকিয়ারটার ডিজাইনটা হচ্ছে এমন, লম্বা করে দেখায়। এই টাইপের, এত বড়টা কিন্তু
এদিকে ছোট হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই কাজটা দ্রুত হয় বুঝলে, এটা হচ্ছে খুব হার্ড। আমরা এমনি ব্রাশ দেখছি না, যেগুলো যে এগুলোতে রং করার জন্য মোটা মোটা ব্রাশ, এগুলো হচ্ছে ওই সাপোর্টটা আপনাকে দিবে। এতে যে সর্বোচ্চ মোটা হয় এত বড়, এর থেকে বড় হয় না। এই হকি আর দিয়ে ক্যানভাসে সাধারণত ওয়েল কালার দিয়ে করা হয়। এখন অনেকেই কিন্তু আপনারা জানতেন না, তবে ওয়েল কালার ক্যানভাসে কি দিয়ে লাগাইতে হয় এটা কিন্তু জানতেন না, জানতেন? আরো জিনিস দিয়ে লাগাইতে হয়, চাকু দিয়ে লাগানো যায়, স্পেচুলা। আমরা কিছুদিন আগে হচ্ছে এই যে রুলার দিয়ে ইয়ে করলাম না, ছাত্রীর কাজ করলাম না রুলার দিয়ে, ওটা যখন রংটা জেলে দিয়ে ঘুলায়, একটা হাতে নিচ ছিল, ওইগুলো দিয়েও হচ্ছে এই ক্যানভাসে রং লাগাইতে হয়। আমরা এটা জানতাম না, জানতাম? পরীক্ষা যদি আসতো যে তেল রং কার সাহায্যে কিভাবে করা হয়, তখন তো বলতে পারতেন না। কতদিন আমি বলছিলাম, এই কদিনে আপনারা সব ভুলে গেছেন। তাহলে জল রং হচ্ছে স্বচ্ছ রং, যা সাধারণত কার্টিজ বা হ্যান্ডমেড পেপারের উপরে পানির সাথে মিশিয়ে চিত্র অঙ্কন করা হয়, তাই কিনা? আর তেল রং হচ্ছে অপেক্ষাকৃত অনেক ভারী রং, জল রঙের একদম বিপরীত, তাই না? এটা হচ্ছে ভারী রং, সাধারণত ক্যানভাসের উপরে তেল রংগুলা হচ্ছে হকিয়ারের সাহায্যে ক্যানভাসের উপরে চিত্র অঙ্কন করা হয়, কেমন? দেখবেন এখন এই তিসির তলের সাথে কি মিশাইতে হয় জানেন? তিসির রংটা তো অনেক ভারী, তেল রংটা তো অনেক ভারী। এখন তেল রঙের সাথে কি মিশাইতে হয়, এটা কিন্তু পরীক্ষাতে গতবার আসছে। তিসির তেল মিশাইতে হয়। কি তেল? তিসির তেল। তাহলে রংটা একটু তারপিন না ম্যাডাম, তারপিন না, তারপিন হচ্ছে যে জিনিস আলাদা। তারপিন হচ্ছে এনামেল, যে না তারপিন তেল না, তারপিন হচ্ছে ওটা এনামেল যে পেইন্টগুলো আছে সাধারণত ওই যে দরজা জানালা বা অন্য জায়গায় লোহার যে জিনিসপত্রগুলোতে, সেখানে আমরা তারপিনটা ব্যবহার করি। আর এটা হচ্ছে তারপিন না ম্যাডাম, এটা নারিকেল তেলের থেকে দাম বেশি, তারপিনের দামটা খুবই কম। এটা হচ্ছে আপনার তিসির তেল, মনে থাকবে আপনার। তেল রঙের সাথে কি তেল রং পাতলা করার জন্য কি মিশাইতে হয় প্রশ্ন থাকবে, তখন উত্তরটা হবে তিসির তেল, কেমন? আচ্ছা, সাধারণত ক্যানভাসের উপরে হকিয়ারের সাহায্যে, এটার নাম কি বললাম? এটার নাম কি বললাম? হকিয়ার। হকি স্টিক থেকে হকিয়ার, কোথায় এবার? তিসির তেল, হ্যাঁ। এটা কখনো যেন ভুল না হয়, নারিকেল তেল বা অন্য দিয়ে এই কাজ হয় না। নারিকেল তেল বা অন্য দিয়ে যখন দিবেন তখন রংগুলা ওর সাথে মিশবে না, টান টান করে আলাদা হবে। হ্যাঁ, ওটা তো তারপরের জন্য রেগুলার কাজ, এই রঙের তেল এই কাজ না, ছবি আঁকার জন্য। ওকে, আচ্ছা এবার অ্যাক্রিলিক রং। অ্যাক্রিলিক সাধারণত পরীক্ষায় কম আসে, কতবার আগে বলা আছে। অ্যাক্রিলিক হচ্ছে না স্বচ্ছ না ভারী, এইটা হচ্ছে যে কিছুটা ভারী কিছুটা স্বচ্ছ। এটা ওয়াটার কালারের স্বাদ পাওয়া যায়, এটা আবার তেল রঙের স্বাদ পাওয়া যায় এই অ্যাক্রিলিক রংটা। দেখবে অনেক সময় আমরা অ্যাক্রিলিক রংটা লেখা থাকে কিন্তু বুঝি না যে আসলে এটা কি। এটা তেল রঙের থেকে পাতলা, জল রঙের থেকে ভারী। তাহলে আমরা এটা কি বলবো? এটা তেল রঙের থেকে পাতলা, জল রঙের থেকে ভারী। কিন্তু এটাও মোটামুটি স্বচ্ছ, একবারে অস্বচ্ছ রং না। এটা মোটামুটি স্বচ্ছ কিন্তু একবারে অস্বচ্ছ রং না, কেমন? তাহলে এই তিনটা রং সম্পর্কে আর কোনো প্রশ্ন? অনলাইনে যারা আছেন এই তিনটা রং সম্পর্কে আর কি প্রশ্ন আসে? প্রশ্ন আছে আপনাদের? অ্যাক্রিলিক রং এটা হচ্ছে মাঝারি। মাঝারি বলতে এটা একেবারে স্বচ্ছ না আবার ভারী না, ঠিক আছে? এটা স্বচ্ছ থেকে একটু সামান্য ভারী। হ্যাঁ, এই কারণে এটাকে আমি লিখলাম মাঝারি। কিন্তু মাঝারি কথাটা আপনারা এইভাবে লিখবেন না, শুধু মাঝারি লিখতে হবে না, আপনাদেরকে লিখতে হবে এটা জল রঙের থেকে সামান্য একটু ভারী কিন্তু মোটামুটি স্বচ্ছ।
মোটামুটি স্বচ্ছ কিন্তু তেল রঙের মতো ভারী না, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে আবার ক্যানভাসে কাজ করা যায়। হ্যাঁ, মোটামুটি স্বচ্ছ। মজার ব্যাপার হচ্ছে এই রং দিয়ে ক্যানভাসে সবচেয়ে ভালো কাজ করা যায়। এই অ্যাক্রিলিক দিয়ে কাগজে কাজ করা যায়, ক্যানভাসে কাজ করা যায়, সব জায়গাতে কাজ করা যায়। কিন্তু তেল রং দিয়ে সব জায়গাতে কাজ করা যায় না। অতিরিক্ত ভারী পেপার ছাড়া তেল রং দিয়ে সব জায়গায় কাজ করা যায় না। কিন্তু অ্যাক্রিলিক দিয়ে সব জায়গায় কাজ করা যায়। কেমন? তাহলে এটা বুঝতে দিলাম। যারা জিনিসপত্র কিনতে দিবেন তারা কিন্তু কালকে, আমার আজকে পর্যন্ত টাইম, কাল থেকে আমি আপনাদের এখানেই থাকবো, কাজের আবার ক্যান্টনমেন্টে থাকবো। এই জন্য যারা কিনতে দিবেন যদি পরে দেন তাহলে লেট হবে, আগে দিলে সেই টাইমটা মতো পাবেন, ঠিক আছে? থাকবে স্যার হিসেবে সংখ্যাটা রাখতে ওই সিরাজগঞ্জের আপনারা, আমি তো নিয়ে আসছি সে কবে, এই যে এখানে চলাচলগুলো আছে, আপনাদের তো আসার কথা নিয়ে যাচ্ছেন না, আপনাদের এগুলো তো এখানে আছে। এটা অফিসে রেখে দিচ্ছি আমি, ঠিক আছে? আপনারা অফিস থেকে এসে নিয়ে যাবেন। কবে আসবেন? সামনে শুরু করে আচ্ছা, এর মধ্যে শুক্রবার কবে করতেছে? সামনে শুক্রবার কয় তারিখ করতেছে? ঠিক আছে, আপনারা এসে নিয়ে যান। দেখি যদি কাউকে যদি ক্লাস হয়, যে আরেকজনের একটা আরো বাকি আছে। জি জি ম্যাডাম বলেন। হ্যাঁ আসলে তো হতো, হ্যাঁ আসলে তো হতো, আসলে তো হতো। আচ্ছা, আপনারা কি নতুন ভর্তি হয়েছেন? ফর্ম আপনার শুধু নতুনদের জন্য না, যাদেরকে ফোন দেওয়া হয়েছে শুধু তাদের ফোন দেওয়া হয়েছে। আচ্ছা, যাদেরকে ফোন দেওয়া হয়েছে, আপনি কি ফোন দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের জন্য? তাহলে আপনি আপনাদের এগুলো করা লাগবে, ঠিক আছে? যাদেরকে ফোন দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের ফর্ম দেওয়া। আচ্ছা, আপনি যেদিন এখানে আসবেন, যেগুলো নিয়ে আসছেন তার আগে একদিন আমাকে ফোন দিবেন, কেমন? ঠিক আছে, তার আগে ফোন দিবেন, তাহলে দেখা হবে। আচ্ছা, এটা ম্যাডাম আমি বলতে পারবো না, এটা আসলে হবে। হ্যাঁ, এটা সবাই আসলে পরীক্ষার জন্য সবগুলো তো পিছিয়ে যাচ্ছে সরকারের অবস্থার কারণে। এটা আসলে আগে থেকে বড় মুশকিল। হ্যাঁ, আন্দাজে করে হয়তো আপনাদেরকে এখন অনেকেই বলতেছে, কিন্তু সময় বলে আপনাদেরকে এমনি অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কবে সেটা টেনশন করেন না, দুইবারই হবে পরীক্ষা, একবার হবে। আচ্ছা দেখেন, ছবি কি, এবার আমি একটু থিওরিক্যাল বিষয়ে আসি। ছবি হচ্ছে রেখা ও রঙের সাহায্যে মানুষের মনের শিল্প ভাবকে চিত্রপটে রূপ দেওয়াকে ছবি বলে। এটা লেখা দরকার, আপনারা সেটাই পাবেন। আচ্ছা, ছবি আঁকার কৌশল এবং উপকরণ। ছবি আঁকার জন্য দুই প্রকার সরঞ্জাম ব্যবহার করা হয়। কয় প্রকার? দুই প্রকার। ছবি আঁকতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে, সেই পদ্ধতিকে বলে কৌশল। যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলে কৌশল। যেমন চিত্রপট, ড্রয়িং বোর্ড, ইরেজার, বোর্ড, পিন, প্যালেট,
ডিজেল, তুলি, জল ইত্যাদি। ছবি আঁকতে যে সকল দ্রব্যাদি ব্যবহার করা হয় তাকে উপকরণ বলা হয়। এটা দেখলেই পারবেন, অনেক কিছু নাই। বিভিন্ন রকম কাগজের নাম, যেমন আমাদের ছবি আঁকার জন্য কি কি কাগজ আমরা জানি। নিউজপ্রিন্ট কাগজ জানি, আর্ট পেপার জানি, আর্টিস্ট পেপার জানি, ক্যানভাস পেপার জানি, সুইডিশ বোর্ড জানি, মাউন্ট বোর্ড জানি না, সুইডিশ বোর্ড জানি না। কার্টিনিস হ্যান্ডমেড পেপারটা তো লিখা নেই, হ্যান্ডমেড পেপারটা জানি। যেগুলো জানবেন এগুলো আর 10টা লিখে দেবেন। ওকে, কত হচ্ছে? স্যার ওখানে কি লেখা আছে? এটা কাগজে লিখা নেই, আপনি কি লিখেছেন? এটা তো মেমোরি ধরে রং তো লিখা লাগবে না। স্ক্রিন কার্ডের নাম তো জানেনি, হ্যান্ডমেড জানেন না, আর্ট পেপারের নাম জানেন না, আপনি পারতা চাইনিজ কার্ডের নাম, কার্ডিসে লাগাই দেবেন চাইনিজ কার্ডে, লাগাই দেবেন ইন্ডিয়ান কার্ডিস, বলে গেল এভাবে লিখে দেবেন। বা লিখে দেবেন জার্মানি কার্ডিস, পাকিস্তানের সব লেখা না। স্যার আপনি যে পাকিস্তানে আর কিছু লিখে দেবেন হচ্ছে যে মাউন্ট বোর্ড, সুইডিশ বোর্ড, এগুলো লিখবেন। হ্যাঁ, আচ্ছা, দিছে তো বোধ হয়। এটা আমি অফিসে জিজ্ঞেস করবেন, অফিসে এরিয়ার কথা অফিসে দিবে না, এটা তো আমি বলতে পারতেছি না। সেটা আমরা এই পড়া আলোচনা করি। বোর্ড পেন কি? বোর্ড পেন, হ্যাঁ, বোর্ডের সাথে যে পিন সাধারণত লাগানো থাকে সেটাই। এখন পিনের পরিবর্তে আরেকটা কি লাগাই আমরা? ক্লিপ লাগা, রাইট। আচ্ছা, এই যে তুলি কি? তুলি যদি পরীক্ষাতে আসে, তুলি কি? তুলি এবং জল এবং তেল রঙের ছবি আঁকার জন্য এখানে লিখবেন, হ্যাঁ উপকরণ তো অবশ্যই, কিন্তু তুলিটা কি? এখানে লিখবেন জল, জল রং, তেল রং এবং অ্যাক্রিলিক রং। অ্যাক্রিলিক রঙের ছবি আঁকার জন্য তুলি লাগে। তুলিতে একটি লম্বা সরু কাঠের হাতল আর ডগায় বিভিন্ন মাপের নরম পশুর লোম কেটে টিনের পাত মুড়িয়ে লাগানো থাকে। ওই লোম অংশকে দিয়ে ছবিতে রং করা হয়, তাই না? আচ্ছা, আর রং করা প্লেট তো জানেন নাকি? রঙের প্লেট সম্পর্কে ধারণা তো আছে। যে প্লেট আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রং রেখে তারপরে রংগুলো মিশ্রণ করে আমরা নির্দিষ্ট ক্যানভাস বা বোর্ড বা কাগজে অ্যাপ্লাই করি। আশা করি নিজের মতো করে দেবেন না, কারণ দিচ্ছেন বই ভাষা অনেক সময় ভুলে যেতে পারে। সুইডিশ বোর্ড, মাউন্ট বোর্ড, হ্যান্ডমেড, নিউজপ্রিন্ট, কার্ডিস পেপার, চাইনিজ কার্ডিস, ইন্ডিয়ান কার্ডিস, ইন্ডিয়ান হ্যান্ডমেড, চাইনিজ কার্ডিস, হ্যান্ডমেড, সুইডিশ বোর্ড, সুইডিশ, হ্যাঁ, মাউন্ট বোর্ড, সুইডিশ বোর্ড, মাউন্ট বোর্ড, স্যার এই কথাই না, আর মাথার মধ্যে ঢুকে একটা বলে ফেলেছি। আচ্ছা, চিত্রপট কি? যে পরে সাধারণত আমরা চিত্র আঁকবো সেটাই চিত্রপট। এবার একটু ব্যাখ্যা করবে। চিত্রপটটা হতে পারে আমাদের মার্কসের উপরে নির্ভর করবে। যদি 2 মার্কস হয় তাহলে একটু ব্যাখ্যা করে লাগবে। যেমন হতে পারে যে যদি ক্যানভাস, যে পরিতলের উপরে আমরা চিত্রটা অঙ্কন করবো সেটাই হচ্ছে সাধারণত চিত্রপট। চিত্রপট অনেক রকম হতে পারে, তাই না? এই যে কাগজে হতে পারে, ক্যানভাসে হতে পারে, দেওয়ালে হতে পারে, মেঝেতে হতে পারে না? বিভিন্ন জায়গায় হতে পারে। আচ্ছা, মোম রং কি? প্যাস্টেল কি? প্যাস্টেল মানে হচ্ছে মোম রং। বুঝতে? প্যাস্টেল মানে মোম রং। সাধারণত মোম রংগুলোর মধ্যে হচ্ছে
রং এবং মোমের একটি সংমিশ্রণ থাকে, তাই কি না? রেখাঙ্কন কি? সাউন্ড কম হয়ে গেছে। রেখাঙ্কন কি? রেখাঙ্কন সেটা না হলে অফিসের কাজ করবেন, অফিসের যে পেজগুলো আছে পেজে সেগুলো দেওয়া আছে, আপনারা পাবেন, আপনারা খুঁজলেই পাবেন, আপনারা খুঁজেন নাই। হ্যাঁ, রেখার সাহায্যে বিভিন্ন বস্তু আঁকাকে রেখাঙ্কন বলা হয়। শুধু আউটলাইনে যে ড্রয়িংগুলো আমরা করার কথা বলি সেটাই হচ্ছে রেখাচিত্র। ইহা সকল প্রকার চিত্রকলার প্রয়োজনীয় ছবি আঁকার রং। ওকে, আচ্ছা, আলতা রংটা কি? রেখাচিত্র মানে রেখা অঙ্কন, রেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় সেটাই হচ্ছে রেখাচিত্র। আচ্ছা, এবার বলেন হচ্ছে মৌলিক রং তো সবাই পারেন না, মৌলিক রং তার বলার দরকার নাই। হ্যাঁ, মৌলিক রং তিনটি কি বলেন? হ্যাঁ, বাদবাকি সব কি? বাদবাকি সব যৌগিক। হ্যাঁ, এবার আলতা কি? আলতা আলতা যে আমরা ব্যবহার করি না, পায়ে দিই, হাতে হাতে দিই। আপনার কাছে কি শিক্ষা আছে? ম্যাডাম যে আপনি উত্তরটা দিলেন, আপনার শিক্ষা আছে না? থ্যাংক ইউ। যে সকল রং রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয় তাদেরকে রাসায়নিক রং বলা হয়। উদাহরণটা হচ্ছে কেক বা বার বা পোস্টার রং, এগুলোতে সাধারণত এই রংটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু রঙের মিশ্রণটা শিখবো। যেমন হচ্ছে দেখেন এখানে কিছু ভুল আছে, যেমন নীল রঙের সাথে যদি আমরা হলুদ মিশাই তাহলে কি হবে? কি হবে বলেন তো? হয়নি। নীল রঙের সাথে হলুদ রং মেশাবো, আপনার কাছ থাকলে দাও, তারপর দেখি কি রং হয়, পরে বলবো। যে ফিরোজা কালার হবে, এখন বেশি পরিমাণ নীলের মধ্যে যদি হলুদ দেন তাহলে নীলকে কি বানাতে পারবে? হলুদ পারবে না, এটা ফিরোজা টাইপের কালার হবে। আর যদি হলুদের সাথে নীল মিশা, একই জিনিস উল্টাই দিলাম, এবার সবুজ হবে। পরিমাপ তো অবশ্যই আছে, আগে পরের বিষয় আছে। এটা হবে ধরেন এতগুলো হলুদ, এতটুকু নীল সমান সমান সবুজ, এতগুলো নীল এতটুকু হলুদ সমান সমান ফিরোজা। জি ম্যাডাম, প্রশ্ন করেন। জি, জি ম্যাডাম বলেন। এখন আপনি কি রং তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে। এখন দেখা যাচ্ছে আপনি সবুজ রং তৈরি করার জন্য অনেকগুলো হলুদের মধ্যে একটু নীল দিলেই সেটা সবুজ হচ্ছে। আবার যদি নীল রঙের মধ্যে হলুদ দেয়, নীল রঙের পরিমাণটা বেশি, তখন তার হলো না,
পরিমাণটার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি ম্যাডাম বলেন। এর আগে যেভাবে আসছিল সেভাবে যে এরমের সাথে এরম মিশলে কিরম তৈরি হয়, এগুলো পরামর্শ সাথে আসে, বুঝলেন? যে অমক্রমের সাথে অমক্রম মিশলে কীভাবে তৈরি হয় সেটা আগে তো উল্লেখ থাকবে। যেমন যে আমি নীল হলুদ বললাম দুটোটাই, হ্যাঁ। এখন যদি হচ্ছে যে ওখানে যদি একটু উল্লেখ থাকে বেশি পরিমাণ নীলের মধ্যে অল্প একটু হলুদ দিলে কী হয়, তখন আমরা সেটা লিখবো সমস্ত হবে না কোন হবে। জি, আপনি একখানে প্রশ্নটা বুঝবেন এবং প্রশ্নতে কি লিখা কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অটোমেটিক করে যাচ্ছে। এখন আমি বললাম যে সবুজ রং তৈরি করবো, এখন সবুজ তৈরি করার জন্য আমার বেশি পরিমাণ হলুদের মধ্যে সামান্য একটু নীল দিলে সেটা সবুজ হয়ে যায়। কিন্তু এটাই দেখেন উল্টায় দিলাম, উল্টায় রং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? রঙের মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আর একটা দেখেন, হলুদ হলুদ প্লাস সবুজ কি হয়? হলুদ প্লাস সবুজ কি হয়? তৈরি না করলে দেখতে পাচ্ছেন না। তৈরি করলে এগুলো সব বোঝা যায়। বন্ধ কি? কিন্তু এটার আরেকটা কারণ হচ্ছে ব্রাউন, ব্রাউন হয়। এখন যেমন ধরেন নীল যোগ লাল কি হবে? এই নীলের সাথে যদি আমি লাল মিশাই, নীলের পরিমাণটা বেশি লালের পরিমাণটা কম, তাহলে কি হবে? আবার লাল, এবার লালের পরিমাণ বেশি নীলের পরিমাণ একটু কম, কি হবে? ডিপ খয়েরি টাইপের কোনো একটা রং হবে, তাই না? খয়েরি বা যে মেজেন্টা টাইপের রংটা আছে না, এই টাইপের একটা রং হয়। বেশি পরিমাণ লালের মধ্যে যদি একটু নীল মিশানো হয়, লাল আর কালো মিশালে লাল রংটা কিছুটা খেয়ে ফেলে, কালোটা খেয়ে ফেলে অন্য একটা রং দেয়। মনে রাখবেন কালো এবং সাদা কোনো রং না, বুঝলেন? কালো এবং সাদা কোনো রং না, বুঝতে রংটা আমি আবার পরে রংটা আপনাদেরকে মিশ্রণ করে দেখাবো, ঠিক আছে? আপনাদের আরো সুবিধা হবে। পাঁচ থেকে 7 মিনিট আমরা এটা ট্রাই করবো, তারপরে আমরা অন্যটা যাবো, ঠিক আছে? ড্রাই ড্রাই মানে শুকনো, প্যাস্টেল মানে মনোরম। বললাম না একটু আগে, এর প্রস্তুত প্রণালী কি? এটা যে এখানে মন্ড তৈরি করার কথা বলা হচ্ছে, এই মন্ডগুলো সাধারণত তৈরি করা হয় হচ্ছে আমরা যখন মুখোশ তৈরি করি বা বিভিন্ন নিচু উঁচু স্তরের কোনো ছবি আঁকার চেষ্টা করি, যে ছবির এই অঞ্চলটা অনেক নিচু, এই অঞ্চলটা উঁচু, এটা একটা কাগজের করে, তখন কী করতে হয় জানেন? এই যে আমরা আগে বাসায় এক প্রকার আঠা তৈরি করতাম না, এই যে কী কী দিয়ে বলেন তো, আটা, তারপর আর কী কী দিয়ে আঠা তৈরি করতাম না আগে আমরা?
কখনো করছেন যে পোস্টার লাগানোর জন্য যে অ্যারারুট, তারপরে হচ্ছে যে আটা, এগুলো দিয়ে জালে একটা করে আটা তৈরি করা হয়। এই আটার মধ্যে এই যে নিচ যে পেপারগুলো আছে না, পেপার, এই পেপারগুলো কোটি 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 করে কেটে ওটার সাথে মেশানোর পরে সাধারণত এক প্রকার মন্দ তৈরি হয়, আঠালো হয়ে গেল না কোটি কোটি পেপারগুলো, তখন ওটা দিয়ে বিভিন্ন রকম ডাইমেনশনাল মানে উঁচু নিচু মানুষের ফেস, মুখোশ, অনেক কিছু তৈরি করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মন্ড। মন্ড কীভাবে তৈরি করতে হয় যদি প্রশ্ন আসে তাহলে আপনারা এইভাবে উত্তর দেবেন। আচ্ছা, কারুকলা কি, ভাস্কর্য কি, এগুলো তো পারবেন না? যেমন দ্বিমাত্রিক, পরিপ্রেক্ষিত কি, পরিপ্রেক্ষিত কি আর কি নতুন করে বলা আছে? পরিপ্রেক্ষিত হচ্ছে কাছে এবং দূরের যে বিষয়বস্তুগুলো থাকে তার তারতম্যকে বোঝাতেই পরিপ্রেক্ষিতটা ব্যবহার করা হয়। উদাহরণ দিচ্ছিলাম না রেল লাইনের, মনে আছে? বাদ বাকি যা আছে এগুলো আমাদের এই পর্যন্ত থাক। এটা পরীক্ষার আগে আমরা আরেকবার রিভিশন দিব, তাহলে আমাদের এটা কমপ্লিট করা লাগবে না, হয়ে যাবে। ঠিক আছে, থাকবে। এখন এই করণ কৌশল নিয়ে আর কি কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়েছি তার মধ্যে প্রশ্ন নাই। এই কর্মশালার আমরা রিভিশন ক্লাস পরীক্ষার আগে আরও একটা দুটো করবো, করার পরে হচ্ছে আমাদের যে ভুলভ্রান্তি বা সমস্যা যেগুলো থাকবে আমরা সেখানে আলোচনা করবো। ঠিক আছে, কর্মকৌশল থিওরিক্যাল নিয়ে আমি বারবার বলতেছি আপনারা একদম টেনশন করবেন না। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে যাবে আপনাদের, খালি মাথার মধ্যে টেনশনটা নেন। প্র্যাকটিক্যাল জি ম্যাডাম, অবশ্যই। তার বিষয় কোড এটা 12,000, এটা না, এটা 12,113 মনে হয় না? না না, এটা শিল্পকলা, এটা 12,113, এটা আমার মনে আছে, এটা 12,112। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার একজন ছেলে বন্ধু কথা বললেন, আমি খুব শান্তি পেলাম যে একটা ছেলে খুঁজে পাইছি। ভাইজান কি নাম আপনার? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রাসেল সাহেব, আপনারা যে, হ্যাঁ বুঝতে পারছি, এই যে আপনাদের জিনিসপত্রগুলো নিয়ে যাবেন। ঠিক আছে, শোনা যাচ্ছে, বললাম যে আপনাদের জিনিসপত্রগুলো 8 তারিখের। ঠিক আছে ঠিক আছে, সামনে শুক্রবারে এসে জিনিসপত্রগুলো নিয়ে যাবেন। ওকে, তাছাড়া অফিস বন্ধ থাকবে। ঠিক আছে, আমরা ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেকের পরে আপনার নাম? অনামিকা। আপনার হাজব্যান্ড কি আসার কথা ছিল? হ্যালো, বলছি আপনার কি হাজব্যান্ড আসার কথা ছিল ম্যাডাম? উনি কি আসছেন? আপনার হাজব্যান্ড তো আমার টাকা পাঠাইছে, কিন্তু আপনার হাজব্যান্ড কি আপনি আসছেন? যদি না এসে থাকে তাহলে সামনের সপ্তাহে নিতে বলবো। না না না, টাকা কোথায় দিচ্ছিলাম সেটা বলছি না, আমি বলছি যে উনি যখন আসবেন তখন এটা নিয়ে যাবেন। কেমন? আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য ওরা বুঝতে পারতেছে। ঠিক আছে, আটকেও যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে কিছুক্ষণ পরে আমরা ছোট্ট একটা 5 মিনিট ব্রেক দেওয়ার পরে আপনাদের প্র্যাকটিক্যাল যে বেজগত যে সমস্যা সেগুলো আমরা আবার ডিটেলভাবে শুরু করবো। কেমন?
মনে থাকবে? ওকে